আমরা যখন বাড়ি থেকে বের হই, কাজের উদ্দেশ্যে রওনা করি, ওই সময় আমাদের গান শুনতে হয়। আমরা কাজের ফাঁকেও আমাদের বিনোদন নিতে হয়, কাজ শেষ করেও বিনোদন নিতে হয়, রাতে ঘুমানোর আগেও বিনোদন নিতে হয়, ঘুম থেকে ওঠার পরেও আমাদের বিনোদন নিতে হয়। কেন ভাই, এত বিনোদনের কিসের অভাব? তো একটা 500 কোটি টাকার একটা প্রজেক্টের যেটা মানুষ পাবে, সাধারণ জনগণের কাছে পৌঁছাবে মাত্র 150-200 টাকার বিনিময়ে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেই বড় বড় নামকরা যে মার্কেটগুলো রয়েছে, সারা দেশের জরিপে আপনি হাতে গোনে সেরা 10টা মার্কেটের মধ্যে যদি জরিপ করেন, বা প্রত্যেক শহরভিত্তিক যেই মার্কেটগুলো রয়েছে ওইগুলোতেও যদি জরিপ করেন, তাহলে এই জিনিসটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মার্কেটের মানে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম সর্বোচ্চ তলা পর্যন্ত আপনার হচ্ছে কসমেটিক্স, তারপর হচ্ছে জুয়েলারি, তারপর হচ্ছে গার্মেন্টস মানে পোশাক আইটেম, তারপরে হচ্ছে আপনার মোবাইল পার্টস, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ ইত্যাদি। এই ক্যাটাগরির প্রোডাক্ট দিয়েই হচ্ছে আপনার সন্নিবেশিত বা পরিবেশিত করা। তো এখন দেখা গেছে এই মার্কেটগুলোতে আসলে যায় কারা? এই মার্কেটগুলোতে বাংলাদেশের বিপুল একটা জনগণ, যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, আর্থিক সামর্থ্যবান, তারাই ওইখানে যায়। এইখানে হচ্ছে আপনার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ বালেক, তারপরে হচ্ছে আপনার ছেলে মেয়ে, কিশোর, যুবক যুবতী, সকল পেশার সব ধরনের মানুষ এইখানে যায়। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের আসলে থিঙ্কটা কোন জায়গায়? বাংলাদেশের সরকার বলেন, বাংলাদেশের ম্যানেজমেন্টের বলেন, বাংলাদেশের এডুকেশন যে সিস্টেম, এই সিস্টেমের আসলে থিঙ্কটা কোন জায়গায়? দেশের যেই ন্যাশনালি বলেন, ইন্টারন্যাশনালভাবে বলেন, দেশের যেই নলেজ গ্রোথ সিস্টেম, মানে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুশিক্ষা এবং সুনিশ্চিত একটা সত্য, সভ্য এবং সুশীল সমাজের দিকে অর্পিত করে দিয়ে যাবে, তাদের জন্য সেই পরিবেশটা, সেই সমাজটা তৈরি করে দিয়ে যাবে, এই চিন্তাটা কতটুকু বিদ্যমান আছে? এই যে দেখেন, এই মার্কেটগুলোতে আপনি পা রাখার জায়গাও পাবেন না, এত পরিমাণের মানুষের ভিড় থাকে। শুধু কি উৎসবের সময় না, যে কোনো সময়, সারা বছরের যে কোনো সময় যাবে না, আপনার দিনের যে কোনো একটা সময় যখন মানুষ ফ্রি থাকে, অবসর থাকে, ওই সময় এই মার্কেটগুলোতে ছুটে যায়। কেউ খাবার দাবারের জন্য যায়, কেউ কেনাকাটা করার জন্য যায়, বিভিন্ন কারণে যায়। তো আপনারা এইখানে এই মার্কেটের ভিতরে, আমার কথা হচ্ছে, আপনি এত কিছুর আইটেম রাখতে পারেন, একটা লাইব্রেরি, একটা বইয়ের দোকান, বা হচ্ছে আপনারা যেরকম মনে করেন একটা খাবারের দোকানে বিভিন্ন রকম খাবারের ফুডের আইটেম রাখেন, মিষ্টি থাকে, টেস্টি থাকে, ঝাল থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের খাবার থাকে। তো আপনারা ওই মার্কেটের ভিতরে বিভিন্ন রকম প্রোগ্রাম করে, বিভিন্ন রকম ক্যাম্পেইন করে, বিভিন্নভাবে তো আপনারা মানুষ যেন শিক্ষার দিকে, পড়ার দিকে এবং জ্ঞান অন্বেষণের দিকে আরেক পা এগিয়ে যায়, আরেক পা উদ্যোগী হয়, সেই প্রচেষ্টাটা করা কি আসলে বাংলাদেশের যে কমিউনিটিটা রয়েছে, এই যে গ্রোথ সিস্টেমটা, জ্ঞানের যে গ্রোথ সিস্টেমটা নিয়ে কাজ করে, ডেভেলপ করে, তাদের কি এটা দায়িত্ব নয়? এখন বলতে পারেন যে লাইব্রেরির কি বাংলাদেশে অভাব পড়েছে, বইয়ের দোকানের কি অভাব পড়েছে, মার্কেটেই কেন থাকতে হবে? অহরহ বই আছে। হ্যাঁ ভাই, আছে, যথেষ্ট পরিমাণের, এবং গুণে শেষ করা যাবে না, তার থেকে অনেক বেশি বইয়ের দোকান বলেন, লাইব্রেরি বলেন, বাংলাদেশে আছে।
তবে সেগুলো কোথায়? সেগুলো হচ্ছে আপনার বাড়ির পিছনে। বাড়ির পিছনে কেন বললাম? সেটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় বস্তু বা অপ্রয়োজনীয় জিনিস বোঝাতে। কারণ হচ্ছে আমরা দেখে আসছি আমাদের বাড়িতে, কথাটা আসলে কার কাছে কীরকম লাগবে জানি না, কিন্তু আমার কাছে নর্মালি এরকমই মনে হচ্ছে, শিক্ষার যেই উপাদান, শিক্ষার যেই বস্তুটা, বই, পাঠ্যপুস্তক, সেটা যে কোনো সাবজেক্টের হোক, সেটা গণিত হতে পারে, সেটা ইতিহাস হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, ধর্মীয় হতে পারে, অল ওভার যে কোনো হোক। তো এই বইগুলোর আসলে বাড়ির পিছনে বলতে আমি বোঝাতে চেয়েছি যে এই যে দোকানগুলো আছে, এই যে লাইব্রেরিগুলো আছে, সেগুলো থাকে কোথায়? সেগুলো থাকে আপনার শহরের অলিগলির ভিতরে, চিপাচাপার ভিতরে, যেইখানে গিয়ে আপনার অনেক কষ্ট করে খুঁজে মানুষকে জিজ্ঞাসা করে বের করতে হয়। কেন এত কষ্ট করতে হবে? কেন? আরও সহজলভ্য তো করা যায়। এই যে বিষয়গুলা, এইগুলা তো বই আপনার হচ্ছে, আপনারা কতটুক মানে ইয়ে করে রাখছেন, কি বলবো এটাকে, আসলে মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি করে রাখছেন। আমি জাস্ট একটা উদাহরণই দিতে চাই। লাইক মনে করেন বাংলাদেশ এবং যে দেশগুলোতে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে বা মুভি তৈরি করে, ইন্টারন্যাশনালি যে দেশের মুভিগুলো চলে, এখন নর্মালি বাংলাদেশের মুভিও বাংলাদেশের বাইরেও অনেক দেশে চলে রিসেন্টলি। তো এখন দেখা গেছে একটা মুভি তৈরি করতে আপনার 200-300 কোটি টাকা পর্যন্ত আপনার ইনভেস্ট করেন, বা এই প্রজেক্টটা কমপ্লিট করতে 200-300 কোটি টাকা পর্যন্ত আপনারা এটার পিছনে খরচ করেন। তো এই যে ফুল প্রজেক্টটা, এই যে ফুল প্রোডাক্টটা, এই যে ফুল প্যাকেজটা বাজারে যখন আসে, সিনেমা হলে যখন আসে, তখন সর্বসাধারণের কাছে এটার যে বাজার মূল্য, প্রাইসটা কত থাকে বলেন? মানে 500 কোটি টাকার একটা মুভি আপনি যদি হিসাব করেন, তাহলে তো মিনিমাম এটার প্রাইস মূল্য যারা দেখতে যাবে তাদের তো প্রত্যেক টিকিটের মূল্য আপনার না হলেও 50 লাখ করে হওয়ার কথা। 500 কোটি টাকা, ওই তুলনায় তো 50 লাখ করে হওয়ার কথাই। তো ওই ক্ষেত্রে কিন্তু একটা টিকিটের মূল্য মাত্র 150 টাকা থেকে 200 টাকা করে, এবং এইটা দেখার জন্যে সিনেমা হল রয়েছে, তারপরে হচ্ছে আপনার হাতের কাছে স্মার্টফোন রয়েছে, তারপরে হচ্ছে আপনার আপনি হচ্ছে থিয়েটারে যেতে পারেন, তারপরে হচ্ছে আপনার সিনেপ্লেক্সে যেতে পারেন, এবং যে এই জিনিসগুলোকে প্রচার প্রসার করার জন্যে, আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্যে দিনকে দিন অনেক মানুষ বিস্তরভাবে পরিশ্রম করে যাচ্ছে। তো একটা 500 কোটি টাকার একটা প্রজেক্টের যেটা মানুষ পাবে, সাধারণ জনগণের কাছে পৌঁছাবে মাত্র 150-200 টাকার বিনিময়ে, এতটা সহজলভ্য যদি করতে পারেন সর্বসাধারণের কাছে প্রচার প্রসারের জন্যে, শিক্ষার যে উপাদানগুলা, বইগুলা, সেগুলা কেন আপনারা এইরকমভাবে সর্বসাধারণ কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আপনারা এই যেই উদ্যোগগুলো নেওয়ার দরকার, ওই উদ্যোগগুলা আপনারা কেন নিচ্ছেন না বা কেন নিতে পারছেন না? এখানে আপনাদের ঘাটতিটা কোথায়? এই প্রজেক্টগুলোতে যদি আপনারা হাত দেন, নর্মালি আসলে দেখা যায় যে যখন মানুষ সারাদিন কর্মব্যস্ত, তারপরে হচ্ছে আপনার কোথাও একটা লাইক একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, তারপর হচ্ছে আপনার লাইক মনে করেন কোনো একটা স্টেশনে একটা গাড়ির জন্য ওয়েট করতেছে, লং টাইম ধরে ওয়েট করতে হয় লম্বা জার্নির ক্ষেত্রে। আপনার দেখা গেছে ওইখানে যদি আপনি ওইখানের রিলেটেড না হোক, আপনি একটা ইন্টারেস্টিং একটা বই রেখে দিতে পারেন, যেটা দেখা গেছে ওনার সময়টাকে আরও কাজে লাগিয়ে জ্ঞানকে বাড়িয়ে দিবে, এবং হচ্ছে সময়টা যথোপযুক্তভাবে কাজে লাগবে, এবং হচ্ছে আপনার ওনার পড়ার প্রতি বা জ্ঞানের প্রতি যেই ইন্টারেস্টটা, যেই আগ্রহটা, ওইটা আরও বেড়ে যাবে। এই যে সময়গুলোকে আমরা কি করতেছি, আমরা শুধু আত্মবিনোদন এবং বিভিন্ন রকম বিনোদনের নামে অশ্লীল কুসংস্কার
ইত্যাদি জিনিসগুলো দ্বারা আমরা আসলে আমাদের সাধারণ সুস্থ মস্তিষ্কটাকে দিন দিন আসলে খারাপ করে নিয়ে যাচ্ছি। আমরা নর্মালি সবসময় কিন্তু আমরা ইন্টারনেটের সাথে, এখন আধুনিক যুগ, স্মার্টফোনের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা অসংখ্য সময় না চাইতেও ইন্টারনেটের সাথে আমরা জড়িত থাকি। তাতেও আমাদের পোষাচ্ছে না। আমরা যখন বাড়ি থেকে বের হই, কাজের উদ্দেশ্যে রওনা করি, ওই সময় আমাদের গান শুনতে হয়, আমরা কাজের ফাঁকেও আমাদের বিনোদন নিতে হয়, কাজ শেষ করেও বিনোদন নিতে হয়, রাতে ঘুমানোর আগেও বিনোদন নিতে হয়, ঘুম থেকে ওঠার পরেও আমাদের বিনোদন নিতে হয়। কেন ভাই, এত বিনোদনের কিসের অভাব? এই যে জীবনটা, এই জীবনটা কি শুধু যেই সার্কেলটা করে রেখেছেন আপনারা, কাজ করবেন, টাকা ইনকাম করবেন, খাবেন, মৌজ মাস্তি করবেন, কেনাকাটা করবেন, ঘুমাবেন, আবার এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে, একদিন মৃত্যুবরণ করবেন? এটার কি আসলে, এই জীবনের কি আসলে এই মানে? আর অন্য কোনো মানে নেই? আমরা তো আসলে প্রকৃত যে সত্য, প্রকৃত যেই আমাদের দায়িত্ব, কর্তব্য, ওইটা থেকে আমরা অনেক দূরে সরে আছি, অনেক দূরে সরে আছি। আমরা এই জিনিসগুলা ভাবতেও পারি না, এখন আমাদের মাথাতে তো এই জিনিসগুলা আসেই না। এটা যে, এইগুলা যে আসলে আমাদের কর্তব্য হতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আমাদেরকে জ্ঞান অন্বেষণ করার জন্য, সত্যটাকে অন্বেষণ করে বের করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মেধা সম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন সৃষ্টি হিসাবে, মানুষ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের যে ব্রেন রয়েছে, এটার মাধ্যমে যে আমরা মানে যে সত্যটা, সেটাকে আমরা বিশ্লেষণ করে, সেটাকে আমরা রিসার্চ করে, গবেষণা করে বের করতে পারি, এবং প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি, এই যে দায়িত্বটা আমাদের, এটার ধারে কাছেও আমরা নেই, এটা থেকে অনেক দূরে সরে আছি আমরা। ভাই, এই কথাগুলো বলার আমার একটাই কারণ, যে আমাদের এই জীবনের মানে শুধু এইটা না যে আমরা টাকা পয়সা ইনকাম করলাম, খাওয়া দাওয়া খেলাম, রাতে ঘুমালাম, মৌজ মাস্তি করলাম, মুভি দেখলাম, এভাবে আমাদের দিন চলবে, একদিন আমরা মারা যাব। এইভাবে আসলে মানব জীবন চলতে পারে না, আর এটা মানব জীবনের উদ্দেশ্য না ভাই। এখন রাষ্ট্রীয়ভাবে যদি বলি, তাহলে দেশের মানুষকে সুদক্ষ করার ক্ষেত্রে, দেশের মানুষকে সভ্য, সুশীল এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার অবদান কতটুকু, সেটা আমার থেকে অনেক ভালো করে আপনারা জানবেন, কারণ আপনারা অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন, সুশিক্ষিত, সুশীল মানুষ রয়েছেন। আপনাদের বিবেকের উপরেই এই প্রশ্নটা রেখে যাব, যে আসলে আমাদের চিন্তা শক্তিটাকে আসলে কোন জায়গায় নিয়ে দাঁড় করানো উচিত, এবং আমাদের কার্যপ্রণালীর ভিতরে আরও কি কি জিনিস যোগ করা দরকার, এবং আমাদের সমাজটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের ফ্যামিলিকে আসলে কিভাবে গঠন করা দরকার। এই জিনিসগুলো, এই ডিসিশনগুলো আমাদেরকেই নিতে হবে, কারণ রাষ্ট্রীয়ভাবে যখন এই জিনিসগুলোর কোনো কার্যপ্রক্রিয়া চলে না, এই জিনিসগুলোর কোনো পদক্ষেপ চলে না, তখন আপনি নিজের থেকে, আপনি নিজের জায়গা থেকে সচেতন যদি হতে চান, সুনাগরিক হিসেবে চলতে চান, তাহলে আপনি যদি বুঝে থাকেন, আপনি যদি উপলব্ধি করে থাকেন, এই জিনিসগুলোকে অবশ্যই আপনাকেই সংশোধন করতে হবে, এবং এই উদ্যোগগুলা আপনাকেই নিতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, এটা করতে আপনি তখন বাধ্য হয়ে যাবেন। তো আজকে এতটুকুই। আসলে বিষয়টা হচ্ছে, আমরা জ্ঞানটাকে, বিদ্যাটাকে যেভাবে আমরা আসলে বিচার করি, বিশ্লেষণ করি, বিষয়টা আসলে এতটা সামান্য, এতটা মূল্যহীন না, এতটা মূল্যহীন না। এখন শিক্ষার কি মূল্য আছে? আমরা বাস্তবিক 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 অর্থে যদি দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা এবং শিক্ষিত মানুষ, সুনাগরিক বলতে কিছুই নেই। কুশিক্ষা, আর হচ্ছে আপনার দুর্নীতি, অনৈতিকতা, অশৃঙ্খলতা, বেহায়াপনা, আর হচ্ছে আপনার কি বলে, চুরি, ডাকাতি, ছিনতাই, আর মাদক ইত্যাদি জিনিস দ্বারা আমাদের সমাজটা, আমাদের দেশটা
ভরপুর হয়ে আছে। মানুষ এই জিনিসগুলোতে এমনভাবে বিভোর হয়ে আছে যে শিক্ষার যে দরকার, প্রকৃতভাবে জ্ঞান ছাড়া, একমাত্র জ্ঞানই পারে শুধু আপনাকে আপনার মহাদেশে, এই পৃথিবীতে আপনাকে, আপনার জাতিকে একটা নেতৃত্ব দানকারী অবস্থানে অধিষ্ঠিত করতে। অন্যথায় আমরা বাঙালিরা এখন যেভাবে চলতেছি, যেভাবে দিনাতিপাত করতেছি, এই জ্ঞান নিয়ে, এই নলেজ নিয়ে, এই জীবনযাত্রার মান নিয়ে আমরা কখনো কোনো দিনও নেতৃত্ব দান করা তো অনেক দূরের কথা ভাই, সেটা তো কল্পনারই বাইরে। কল্পনা করার সাহস পর্যন্ত আমাদের হবে না যে ফাস্ট গ্রোথ যে ওয়ার্ল্ডের মধ্যে যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে তাল মিলিয়ে চলার ধারে কাছেও আমরা কখনো যেতে পারবো না। কারণ দিনকে দিন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে এডুকেশন সিস্টেম আগের থেকে আরও অনেক বেশি দুর্বল এবং অযৌক্তিক এবং অবাস্তবিক এবং ভুল মিথ্যা বিষয় দ্বারা ভুলুণ্ঠিত হয়ে আসছে। তাতে করে আমাদের বর্তমান সমাজ, পরবর্তী প্রজন্ম, তাদের জ্ঞানের প্রসার ঘটবে তো নাই, তারা হচ্ছে বুদ্ধির দিক দিয়ে এক প্রকার প্রতিবন্ধী হয়ে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা সিস্টেমটা কখনো তাদেরকে তাদের আকাঙ্ক্ষিত সেই জায়গায়, সেই মর্যাদার জায়গায় কখনো নিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না। তো যাই হোক ভাই, সবাই সবার জায়গা থেকে সচেতন হব এবং প্রকৃত জ্ঞানের অর্থটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আপনি সমাজে চলতে গেলে, সামাজিকভাবে চলতে গেলে সামাজিক হিসেবে আপনার অর্থের প্রয়োজন আছে, আপনার অবস্থানের প্রয়োজন আছে, আপনার টাকার প্রয়োজন আছে, আপনার একটা সামাজিক একটা মর্যাদার ব্যাপার আছে ভাই। কেউ তো না করে নাই। আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি সুশিক্ষিত হন, তাহলে আপনাকে যে একদম না খেয়ে রাস্তায় পড়ে মরতে হবে, ব্যাপারটা এরকম না। যারা প্রকৃত শিক্ষাটাকে ধারণ করেছে, যারা সুশিক্ষিত, তারাই কিন্তু আজকে দেশটাকে নাড়াচাড়া করতেছে। দেশের যেই ঈর্ষণীয় শ্রেষ্ঠ যেই পদগুলা, শ্রেষ্ঠ যেই চেয়ারগুলা, ওইগুলা কিন্তু তাদেরই দখলে। আপনি আমি শুধু ভুল ব্যাখ্যাটা বুঝে, ভুল যুক্তিটা বুঝে ওইটা মেনে নিয়ে ওইটাকে আঁকড়ে ধরে পিছিয়ে আছি মাত্র, নিজেদেরকে অন্ধকারের মধ্যে রাখতেছি, আর কিছুই না, বুঝছেন? তো এই অন্ধকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে, আমাদের নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়তে হবে দেশের জন্যে, পরবর্তী প্রজন্মের জন্যে। তো আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।